কয়টা বাজে? ইস, এত দেরি হয়ে গেল। আপনি ডাকলেন না কেন আমায়? কেন ডাকবো? ঘুমাচ্ছিলে তো। আজান দিয়েছে না, নামাজের জন্য ডাকবেন। ইশতাক লজ্জিত হয়। নামাজ? কত বছর হয়ে গেছে সে নামাজ পড়ে না। এরা দ্রুত বিছানা ছাড়ে। অজু করে এসে ইশতাককে বলল। আপনি পড়ে নিয়েছেন? ইশতাক মাথা নাড়িয়ে বলল। তুমি পড়ে নাও। এরা কথা বাড়ালো না। এখানে কোনো জায়নামাজ নেই। এরা একটা তোয়ালে নিয়ে ফ্লোরে মুছে নিল। তারপর ফ্লোরে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে নিল। ইশতিয়াক এরার দিকে তাকিয়ে রইল। কি ভীষণ মিষ্টি, স্নিগ্ধ লাগছে এরাকে। যেমন চেয়েছিল সে, এরা ঠিক তেমনই। এরা নামাজ পড়ে উঠে ইশতিয়াকের দিকে তাকিয়ে বলল। আমাকে বাসায় দিয়ে আসুন। আমিই তো তোমার বাসায় এরা। তুমি আমার কাছে থাকবে। কোথাও তোমাকে নিরাপদ মনে হয় না আমার, আমি ছাড়া। বাজে কথা বন্ধ করুন, আমায় যেতে দিন। এরা চমকে তাকায় ইশতিয়াকের দিকে। ইশতিয়াক উঠে আসে। এরার সামনে দাঁড়িয়ে এরাকে বলল। তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। তুমি আমার বউ এরা। আমি তোমাকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েই আমার অর্ধাঙ্গিনী করেছে। তোমাকে অসম্মান করার জন্য যে হাত বাড়াবে, ইশতিয়াক সেই হাত কেটে নেবে। ইরার কেমন অস্থির লাগছে। ওই বাড়িতে গেলে সেই ইকবালের মুখোমুখি হবে, লিনার মুখোমুখি হবে, শায়লার মুখোমুখি হবে। আতঙ্কে ইরা জমে যায়। ইশতিয়াক ইরার চিবুক তুলে ধরে। ভয় শঙ্কা এরা দুই চোখেই ফুটে ওঠে। মধুর সুরে ইশতিয়াক বলল। তুমি ভয় পেও না এরা। ভয় পেলে দুনিয়ার মানুষ তোমাকে মাথা তুলে দাঁড়াতে দিবে না। সাহস রাখো। যেই তোমাকে কটু কথা বলবে তাকে এক বিন্দু ছাড় দিবে না। মনে রেখো, তোমার হাজবেন্ড তোমার পাশে আছে সব সময়, সব অবস্থায়। তোমার নিজের জায়গায় নিজেকে দখল করে নিতে হবে। কেন আমাকে এসবে জড়ালেন? তবে কেন আমাকে তোমার মায়া জড়ালে এরা? আমি তো ছিলাম মুক্ত বিহঙ্গ, কোনো পিছুটান ছিল না। তুমি এসে কেন আমাকে জগৎ সংসারের মায়াজালে আবদ্ধ করলে? ইরা জবাব দিতে পারল না। সাগর সারা রাত বাসায় ফিরল না। বাকি সময় কাটালো তার ছোট্ট রাজকন্যার কবরের পাশে বসে। তার কলিজার টুকরোকে সে নিজ হাতে শুয়ে দিয়ে এসেছে কবরে। কত পাষাণ মন তার। কান্না পাচ্ছে। কান্না করতে করতেই সাগর মাটিতেই বসে পড়ে। মসজিদের পাশেই মেয়ের কবর দিয়েছে। ফজরের আজানে অজু করতে বের হয় ইমাম সাহেব। দেখলেন কেউ একজন একটা কবরের পাশে বসে আছে। ইমাম হারুন মোল্লা এগিয়ে গেলেন ওদিকে। ছোট্ট একটা কবরের সামনে একজন লোক বসে আছে। চিনতে পারলেন ইমাম সাহেব লোকটাকে। গতকালই এই কবর দেওয়া হয়েছে। ইমাম সাহেব সাগরের কাঁধে হাত রাখেন। সাগর পেছনে ফিরে তাকায়। এখানে এভাবে বসে আছো কেন বাবা? কোথায় যাব হুজুর? আমার জীবনের সব সুখ যে এইখানেই মাটি চাপা দিয়ে গেছি আমি নিজে হাতে। আমার আর কোনো জায়গা নেই যাওয়ার মতো। যিনি দিয়েছেন তিনিই নিয়ে গেছেন বাবা। সবাইকে ফিরতে হবে তার কাছে। তুমি আমি কেউ বাদ যাব না। আসো, আজান হবে এখন। নামাজের জন্য তৈরি হয়ে নাও। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সেই পরম দয়ালু মহান আল্লাহ তোমার অশান্ত মনকে শান্ত করে দিবেন। ইশতিয়াক শেখ বেশ ভালো করেই ইরার গ্রুমিং করেছে। এরা বুঝতে পারলো এই বাড়িতে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হবে। এরা এখনো ধাতস্থ হতে পারছে না, তবে ইশতিয়াকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। ইশতিয়াক গাড়িতে উঠে এটাকে নিয়ে প্রথমে গেল কুংফুতে ভর্তি করাতে। এরা সর্বপ্রথম দরকার সেলফ ডিফেন্স শেখা। এরা ভয় ভয় লাগছে। এই মানুষটা এরা স্বামী, অথচ এরা এখনো ভালো করে এই মানুষটাকে ভরসাই করতে পারছে না। কেন এত অস্থির লাগছে এরা বুঝতে পারছে না। কোনো কিছুর প্রতি ইরার আগ্রহ নেই। একটা নতুন জীবন শুরু হয়েছে তার, অথচ তার প্রতি ইরার কোনো আগ্রহ নেই। বুঝি বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছে না বেঁচে থাকা, যেমন হতে চলেছে হতে দেওয়া। ইশতিয়াক ইরাকে নিয়ে কিছু কেনাকাটা করতে গেল। ইশতিয়াকের ইচ্ছে করছে পুরো শপিং মল কিনে ফেলতে, কিন্তু বইয়ের সেসবের প্রতি খুব একটা আগ্রহ নেই। ইরা থমকে দাঁড়িয়ে আছে কিডস সেকশনে। ইশতিয়াক ইরার কানে কানে বলল। এখন অনেক দেরি আছে এই সেকশন থেকে কেনাকাটা করার জন্য বউ। ইরার দিকে তাকাতেই দেখে ইরার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। ইশতিয়াক ঘাবড়ে যায়। ইরা কাঁদছে কেন? কি হয়েছে ইরার? ইরার কাঁধে হাত রাখতে ইরা বলল। আমার ভাইজিটা যদি বেঁচে থাকতো তাহলে ওর জন্য এই সেকশন থেকে কিনতাম আমি। ইশতিয়াক দুঃখিত হয়ে বলল। সরি ইরাবতী, নিশ্চয় কিনবে পরের বার। আল্লাহ নিশ্চয়ই তোমার ইচ্ছে পূরণ করবে। ইরার কেমন যেন লাগতে শুরু করলো। ইশতিয়াককে বলল। আমি ভাইয়ের সাথে কথা বলতে চাই। ইশতিয়াক নিজের ফোনটা বের করে দিল। ইরা সাগরের নাম্বার ডায়াল করলো। দুবার রিং হতেই সাগর রিসিভ করলো। ইরার মনে হচ্ছে অনেক বছর পর বুঝি ভাইয়ের সাথে কথা বলছে সে। হ্যালো বলতে পারলো না কান্নার জন্য। ওপাশ থেকে সাগর বলল। কাঁদিস কেন তুই? তোমায় খুব মিস করছি ভাইয়া। পাগল, আমি ভালো আছি। তুমি কোথায়? একটা মসজিদের ইমামের থাকার রুমে। মানে? হ্যাঁ, বাসায় ফিরতে ইচ্ছে করছে না, তাই আমার মেয়েটার কবরের পাশে এসে বসেছিলাম। ওই মসজিদের ইমাম সাহেব ওনার রুমে থাকতে দিলেন। বাসায় যাও ভাইয়া, কেন করছো এমন? বাসায় আমার কে আছে বল? আমার জন্য কোথাও কেউ নেই এখন আর। তুই ছিলি শুধু।
তোকেও পাত্রস্থ করে দিয়েছি। এখন আমি স্বাধীন ইরা, কিছুটান মুক্ত একজন মানুষ, পাখির মতন উড়ে বেড়াবো। মুহূর্তে এরা অপরাধ বোধে দগ্ধ হয়ে যায়। শুধু তার জন্য ভাইয়ের আজকে সব হারিয়ে গেল। নিজেকে এরা কিভাবে ক্ষমা করবে? পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দেয় ইশতিয়াক। তারপর ইরাকে বলল, প্লিজ ইরা, এমন করো না। তুমি আমার আপন বউ, অথচ লোকে ভাববে আমি বুঝি অন্যের বোন এসেছে। এরা চোখ মুছে ইশতিয়াকের পিছু যায়। ইশতিয়াক অনেকগুলো শাড়ি, থ্রি পিস কিনেছে ইরার জন্য, সাথে জুয়েলারিও কিনেছে। কেনাকাটা শেষ করে যখন বের হবে, এরা দেখলো ইশতিয়াকে দুই হাতে ধরেছে না এত শপিং ব্যাগ। এরা বিরক্ত হয়ে বলল, কি কিনেছেন এত? আমার যা যা পছন্দ হয়েছে তাই থেকে কিনেছি এরা, কেন? আমার ইরাবতীর জন্য। এরা কথা বাড়ায় না। ইশতিয়াকের গাড়ি যখন গেট দিয়ে ভেতরে ঢুকলো, তখন বাড়ির ড্রয়িং রুমে বসে আছে বেশ কিছু অতিথি। ইকবালের শ্বশুর বাড়ি থেকে এসেছে। শায়লা ওদের ইনভাইট করেছে। শায়লার বিশ্বাস ইশতিয়াক নিজের বাবার জন্য হলেও তার পাতা ফাঁদে পা দেবে। প্ল্যানটা শায়লা নিজেরই। তারিনের বাবা কিছুই বলেনি, বরং শায়লা নিজেই প্রস্তাব দিয়েছিল অতিরিক্ত লোভের আশায়। বিয়ের দিন ঠিক করার জন্য সবাই মিলে বসেছে। যদিও হাসিব শেখ নির্বাক দর্শক এখানে, কথা যা বলার শায়লাই বলছে। ইকবাল উসকুস করছে বসে। তার এরকম ভদ্র হয়ে বসে থাকতে ভালো লাগছে না। লিনা এক পাশে বসে আছে, বসে বসে পা নাচাচ্ছে। ইশতিয়াক ভেতরে আসতেই শায়লা বলল, ইশতিয়াক বাজ খাই স্বরে বলল, ডোন্ট ডেয়ার টু কল মি ইউর সান, আই এম নট ইউর সান। তারিনের বাবা মা দুজনেই একে অন্যের মুখের দিকে তাকায়। ইশতিয়াকের ইরাকে দেখে লিনা চমকায় কিছুটা। ইরা আবার কেন আসলো? ইশতিয়াক সবার উদ্দেশ্যে বলল, দিস ইজ মাই ওয়াইফ, ইরাবতী। আকাশ ভেঙে পড়লেও লিনা এত অবাক হতো না যতটা এই কথা শুনে হয়েছে। শায়লা নিজেকে সংবরণ করতে পারল না, ক্ষুব্ধ হয়ে বলল, তোমার কিভাবে সাহস হলো এই মেয়েকে বিয়ে করার? আমার লাইফ পার্টনার আমিও চুজ করবো। এই ইশতিয়াক শেখের অর্থেঙ্গিনে তো যে কেউ হতে পারে না, কোয়ালিটি লাগবে। ইরা সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। হাসিবুল শেখ ছাড়া কেউ সালামের উত্তর দিল না। ইকবালের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত জ্বলছে রাগে। ইশতিয়াক এই মেয়েটাকে বিয়ে করে ফেললো শুধু তার হাত থেকে বাঁচাবে বলে। ইশতিয়াক এরাকে নিয়ে উপরে চলে গেল। শায়লা তাকিয়ে রইল। গত পরশুই তো এই মেয়েকে তিনি অপমান করেছেন তার শাড়ি পরেছে বলে। এই মেয়ে এখন তার বাড়িতে বউ হয়ে চলে এসেছে। অতিথিদের সামনে লজ্জায় মাথা হেট হয়ে গেল শায়লার। ইকবাল তাকিয়ে রইল নির্নিমেষেষ। সবচেয়ে বেশি ভয় হলো লিনার। ইশতিয়াক রুমের সামনে দাঁড়িয়ে ইরাকে বলল, ওয়েলকাম মাই ডিয়ার। ইরা ভেতরে প্রবেশ করলো। এই রুমে সে আরও একদিন এসেছিল। সেদিনের আশা আর আজকের আশার মধ্যে অনেক পার্থক্য। আজ থেকে এই রুমটা তারও। ভেতরে এসে ইরা বিছানার পাশে দাঁড়ায়। ইশতিয়াক বলল, শর নিবে? তুমি আগে যাও, আমি পরে যাব। ইরা শপিং ব্যাগের দিকে হাত বাড়াতেই ইশতিয়াক বলল, দাঁড়াও। ইরা তাকালো ইশতিয়াকের দিকে। একটা শপিং ব্যাগ থেকে একটা শাড়ি, ম্যাচিং পেটিকোট, ব্লাউজ বের করে ইরার হাতে দিল ইশতিয়াক। ইরা চমকে ওঠে শাড়ির প্রাইস ট্যাগটা দেখে। ছানা বড়া দৃষ্টিতে ইশতিয়াকের দিকে তাকিয়ে বলল, এত দামি শাড়ি? ইশতিয়াক ইরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি যে রত্নটিকে বউ করে পেয়েছি তার তুলনায় ভীষণ নগণ্য এর ইরাবতী। ইরার কেমন লাগে এত দামি শাড়ির কথা এরা ভাবতেও পারে না কখনো। ইশতিয়াক ইরাকে গোসলে পাঠিয়ে দিয়ে নিজে অপেক্ষা করতে লাগলো ইরার জন্য। ইরা শাড়ি পরে যখন ওয়াশরুম থেকে বের হলো, ইশতিয়াক তখন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাকে কি ভীষণ সুন্দর লাগছে ইরাবতী। আমি এক্সপ্লেন করতে পারছি না তোমার এই সৌন্দর্য। ইরা তোয়ালে দিয়ে চুল পেঁচানোর মধ্যে ইশতিয়াক উঠে গিয়ে ইরাকে জড়িয়ে ধরে। এত শক্ত করে জড়িয়ে ধরে যে ইরা নিজেকে ছাড়াতে না পেরে হাল ছেড়ে দেয়। ইরার ফর্সা উন্মুক্ত ঘাড়ে চুমু খায় ইশতিয়াক। ইরা কেঁপে উঠতে ইশতিয়াক ছেড়ে দেয় ইরাকে। ইশতিয়াক গোসল করে আসে। ইরা বলল, জায়নামাজ আছে? ইশতিয়াক শপিং ব্যাগ থেকে একটা জায়নামাজ বের করে দিল ইরাকে। ইরা জিজ্ঞেস করলো, আপনি পড়বেন না? লজ্জিত হয়ে ইশতিয়াক বলল, আমি কখনো নামাজ পড়িনি ইরাবতী। ইরা ভীষণ চমৎকায় বিস্মিত হয়ে বলল, আপনি মুসলিম না? হ্যাঁ, নামের মুসলমান বোধ হয় আমি। এরা দুই চোখ ভিজে ওঠে। একটা মানুষ তার জীবনের এই পর্যায়ে এসেও বলছে সে কখনো নামাজ পড়েনি। এটার ভীষণ কষ্ট হলো। সেটা এমন ধনী কাউকে চায়নি, খুব সাধারণ একজন জীবনসঙ্গীই চেয়েছিল, যে দিনদার হবে, যে এরাকে দিনের পথে পুরোপুরি নিয়ে আসবে। এরার টলমল চোখের দিকে তাকিয়ে ইশতিয়াকের ভীষণ অনুশোচনা হলো। এরা কম্পিত গলায় বলল, নামাজ না পড়ার শাস্তি জানেন? না, ইসলাম সম্পর্কে কিছু জানেন? না ইরা, ধর্মীয় জ্ঞান আমার বিন্দু মাত্রও নেই। এরার কলিজায় টান লাগলো। কি বলছে এই মানুষটা? এত শিক্ষিত হয়ে কি লাভ যদি ধর্মীয় জ্ঞানই না থাকে? যে শিক্ষা প্রভুর কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় তা কখনো সুশিক্ষা হতে পারে না। ইশতিয়াক ইরার হাত ধরে বলল,
আমাকে নামাজ পড়া শেখাবি এরা? ইরা মাথা নাড়িয়ে বলল। নিশ্চয়ই শেখাবো। জায়নামাজে দাঁড়িয়ে ইশতিয়াকের মনে হলো কত বছর পর সেই নামাজে দাঁড়ালো। সারা শরীর জুড়ে এক অদ্ভুত আনন্দ আলোড়ন তৈরি হলো ইশতিয়াকের। ইশতিয়াকের পা থেকে মাথা পর্যন্ত সব পাপে ভরে আছে ওর। এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন আজ? ইশতিয়াকের মনে পড়ে না কখনো ও নামাজ পড়েছে কিনা এর আগে। 12 রাকাত নামাজ পড়ে ইশতিয়াক যখন নামাজে জায়নামাজে বসলো, ইরা তখন বলল, 2 হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। উনি পরম ক্ষমাশীল। ওনার কাছে সাহায্য চান। উনি যেন আমাদের সরল পথে পরিচালিত করেন। ইশতিয়াক বুক ভরা ভয় নিয়ে 2 হাত তুলল আল্লাহর দরবারে। হাত তুলতে ইশতিয়াকের মনে হলো জীবন ভরা পাপ তার, কোনোটার জন্য ক্ষমা চাইবে সে। মুহূর্তেই পাষাণ মনে ভীতি জন্মালো। ঝরঝর করে কাঁদতে শুরু করলো ইশতিয়াক। মনে যত আকুতি, যত পাপ, সবকিছু আল্লাহর কাছে বলতে শুরু করলো ইশতিয়াক। এরা পাশে বসে 2 হাত তুলে আল্লাহকে বলল, আল্লাহ, আমি জানি না এই বিয়ে আমার জন্য মঙ্গলজনক কিনা। তুমি সবকিছু জানো আল্লাহ। যদি মঙ্গলজনক হয় তাহলে তুমি আমার অশান্ত মনকে শান্ত করে দাও আল্লাহ। আমায় শক্তি দাও। যদি অমঙ্গলকর হয় তাহলে তুমি তোমার রহমত দিয়ে তা মঙ্গলকর করে দাও। আমার সাহায্য করো আল্লাহ। ইশতিয়াক মনোযোগ দিয়ে ইরাকে বলল, এরা, তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার এই জীবনে আমি অনেক কেঁদেছি এরা, কিন্তু কখনো কান্না করে এরকম মানসিক শান্তি আমি পাইনি। আজকে কান্না করে আমার বুকের ভেতরে সব অস্থিরতা দূর হয়ে গেছে। আমার নিজেকে ভীষণ হালকা লাগছে। এরা মুচকি হাসে। ইকবালের বিয়ের তারিখ ফিক্সড করা হয়েছে। 1 সপ্তাহ পরেই বিয়ে। দুপুরে খাবার সময় হয়েছে। ইশতিয়াক ইরার হাত ধরে বলল। চলো খেতে যাব। ইরার বিব্রত বোধ দেখে ইশতিয়াক বলল, ভয় পাবে না। কেউ কিছু বললে প্রত্যুত্তর তুমিই বলে দেবে। মনে রেখো, তুমি এখন এই বাড়ির বউ। তোমার সম্পূর্ণ অধিকার আছে। তোমার পাশে ছায়া হয়ে আমি আছি। খবরদার চুপ থাকবে না, কারণ অন্যায় কথা সহ্য করবে না। যেমন কুকুর, তেমন মুগুর না হলেই দুনিয়ায় বাঁচতে পারবে না। ইরা মিনমিন করে বলল, কি দরকার ঝামেলার? কুকুরের কাজ মানুষকে কামড়ে দেয়া। কুকুর মানুষকে কামড় দিলে মানুষও কি কুকুরকে কামড়ে দেয় বলেন? ইশতিয়াক এক নজর ইরার দিকে তাকিয়ে বলল, না, মানুষ তাকে কামড় দেয় না, তবে সেই কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলতে হয়। ইরা হেসে ফেলল এরকম উত্তর শুনে। ইশতিয়াক ইরাকে নিয়ে নিচে এলো খেতে। সবাই এসে বসেছে। রিনা বসেছে ইকবালের পাশে। ইকবালের কপালে ব্যান্ডেজ করা। ইশতিয়াককে ওর বউকে নিয়ে আসতে দেখে শায়লার সারা শরীর জ্বলতে শুরু করেছে। উঠে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, শেখ পরিবারের একটা মর্যাদা আছে। এইবারে ডাইনিং টেবিলে যাকে তাকে মানায় না। ইশতিয়াক ইরার দিকে তাকালো। চোখের চাহনিতে এরা বুঝতে পারলো ইশতিয়াক চায় এরা প্রতিবাদ করুক। এরা মুচকি হেসে বলল, আমি আপনার ছেলের বউ, তবুও আমাকে এই টেবিলে খুব বেমানান লাগছে শেখ পরিবারের মানুষের সাথে খেতে বসায়। শায়লা আগের মতো চিবিয়ে বলল, বলেছি তো, এই শেখ পরিবারের মানুষের সাথে অন্য কাউকে এক টেবিলে মানায় না। তোমাকে রান্নাঘরের ফ্লোরে মানাই। তুমি এই শেখ পরিবারের কেউ না। এরা আরো মিষ্টি করে হাসে। সেই হাসিতে ইকবালের সব কিছু এলোমেলো লাগে। এগিয়ে গিয়ে নিজের প্লেট হাতে তুলে নিল এরা। তারপর প্লেট নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ইশতিয়াকের মাথায় রক্ত উঠে যাচ্ছে। এই মেয়েকে এত রকম বোঝানোর পরেও সে ওনাদের কথা শুনছে। রাগে ইশতিয়াকের ইচ্ছে করলো নিজের কপাল নিজেই ফাটিয়ে ফেলে। কিছু দূর গিয়ে ইরা ফিরে এলো। শালার সামনে থেকে খাবার প্লেট নিয়ে বলল, আপনিও আসুন তাহলে আন্টি। শালা হতভম্ব হয়ে যায়। ইরা গলায় মধু ঢেলে বলল, আন্টি, আমি ইশতিয়াক শেখের বউ হয়ে যদি এই পরিবারের বাহিরের মানুষ হই, তাহলে হিসেব মতো হাসিবুল শেখের বউ হয়ে আপনিও এই পরিবারের বাহিরের। তো চলুন, আপনি আর আমি এই পরিবারের মর্যাদা রক্ষা করতে রান্নাঘরে কি বসি, ওখানে খাই ফ্লোরে বসে। ইশতিয়াক হেসে ওঠে হা হা করে। শায়লা রেগে সামনের দিকে তাকালো। হাসিবুল শেখ কোনো রিয়াকশন করলেন না। নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। একবার বাঁকা চোখে মায়ের দিকে তাকায়। মায়ের মেয়েকে বোকা ভেবেছে। এই মেয়েটা বোধ হয় অতটাও বোকা নয়। বোকা হলে কি আর ইশতিয়াক বিয়ে করত? ইকবাল সেসব নিয়ে ভাবছে না। সে ভাবছে কিভাবে একে নিজের বিছানায় আনতে পারবে। হিংস্র পশুর মতো খুবলে খুবলে খাবে ইকবাল এই মেয়েকে। ইকবাল ভেবে পায় না, এত সাদা চামড়ার মেয়েকে সে বিছানায় নিয়েছে, সেখানে এই সাধারণ বাঙালি চেহারার একটা মেয়ের জন্য ওর ভিতরের পশুটা কেন ছটফট করছে? কেন? ইশতিয়াক সবার সামনে ইরার বাম হাতের উল্টো পিঠে আলতো চুমু খেয়ে বলল, সাবাস মাই ডিয়ার ওয়াইফ, এভাবেই চোখের মুখে নুন দিতে হয়। শায়লার হাত পা বরফে আসে। ইশতিয়াক কি বলল? এই শায়লা হাসিবুল শেখের দিকে ঝুঁকে বলল, এই মেয়েটা কি বলছে শুনেছো তুমি? আমি কানে স্পষ্ট শুনতে পাই শাইলা। তার মানে সবটা শুনেছো তুমি? আমি কি কালা নাকি? সবই শুনেছি। শুনেও চুপ করে আছো? চুপ থাকবো না তো কি করব? হেরে গালায় গান গাবো?
শায়লার চোখ মুখ শুকিয়ে গেল। ইশতিয়াকের দিকে তাকিয়ে বলল, পিপিলিকার পাখা গজাই মরিবার তরে, প্রবাদটা মাথায় রেখো। আমার চাইতে তোমার মাথায় রাখাটা বেশি জরুরি। শায়লা গটগট করে চলে গেল। উপমা সকালবেলায় আরাম করে ঘুমাচ্ছিল। সেই মুহূর্তে রুমার ডাক শুনতে পেল। ভীষণ বিরক্ত হয়ে উপমা একটা বালিশ নিয়ে কানে চাপা দিল। রুমা এসে দরজা ধাক্কাতে শুরু করে দিল, যেন প্রবল ভূমিকম্প হচ্ছে। এমন শব্দ শুনে উপমার মাথা ধরে গেল। উঠে দরজা খুলতে রুমা বিরক্ত হয়ে বলল, কি রে, এতক্ষণ লাগে দরজা খুলতে তোর? সে কখন থেকে ডাকছে তোকে? কেন ডাকছো আপা? ঘুমাচ্ছিলাম। এখনো কিসের ঘুম? আয় আয়, আমার সাথে আয়। কোথায় যাব? রান্নাঘরে আসবি, সকালে নাস্তা বানাতে হবে তো। উপমা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি করব? আরে বাবা, নাস্তা বানাবি, আয় তো। একটু পাস্তা করবি আর স্যান্ডউইচ, আর আমার জন্য পরোটা। আমি বানাবো? হ্যাঁ, কেন? বানালে কি তোর জাত যাবে? বোনের বাসায় এলে কি কেউ এসব করে না নাকি? উপমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আপা তাকে রান্নাঘরে পাঠাচ্ছে? প্রচণ্ড ক্ষোভে উপমার ইচ্ছে করলো রুমার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে উপমা নিজেকে সামলায়। আপাতত ওকে শান্ত থাকতেই হবে। এখানেও যদি ঝামেলা করে উপমা, তাহলে এই ঠিকানাও তার হারিয়ে যাবে। বাধ্য মেয়ের মতো উপমা রান্নাঘরে গেল। নাস্তা বানাতে বানাতে উপমার 1 ঘন্টার বেশি সময় লেগে গেল। পাস্তা মুখে দিয়ে রবিন ওয়াক থু করে ফেললো। ছি মা, কি বানিয়েছো? এত সস দিয়েছো কেন? কি বলছিস? খাবো না আমি। রুমা এক চামচ মুখে দিয়ে দেখলো সত্যি অনেক বেশি সস দিয়ে ফেলেছে। ভীষণ বিরক্ত লাগলো রুমার। উপমা পাশেই বসে পরোটা খাচ্ছিল। রুমা বাজ খাই স্বরে বলল, কি বানিয়েছিস বল তো? এগুলো কোনো মুখে তোলার যোগ্য? উপমার মুখটা তিতকুটে লাগতে শুরু করে। খাওয়া শেষ হলে বাবুর জন্য আবারও পাস্তাটা করে দিস। ও কি না খেয়ে স্কুলে যাবে নাকি? ওদের আজ একটু তুই নিজে নিয়ে যাস। উপমা চুপ করে তাকিয়ে রইল। ভেতরে ভেতরে রাগ সব দলা পাকাতে শুরু করে। শারমিন সাগরকে কল করলেন। গত রাতে ছেলেটা বের হলো আর ফিরল না। এটাকে তিনি ওর রুমেই দেখেছিলেন। এরাও কখন বের হয়ে গেছে, কেউই এখনো বাড়িতে ফেরেনি। শারমিন নিজের জন্য দুমুঠো ভাত বেড়ে নিলেন। এরার কথা মনে হতেই শারমিনের মুখ বিরক্তিতে বিকৃত হয়ে যায়। এই মেয়ে তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিছে। কষ্টে শারমিনের বুক ফেটে যায়। এই জন্যই কি এদের পেলে পুষে বড় করেছেন? এদের না পেলে একটা অ্যানাকোন্ডা পুষলেও ভালো করতেন। সে অন্তত এরকম করে তাকে কষ্ট দিত না। শারমিনা তো আনন্দিত হয়েছিলেন ইশতিয়াকের সাথে বিয়ে দিয়ে। বড়লোক জামাই পেলে মেয়েরা আড়ালে ভাব ডালে মায়ের সংসারও টানে, মা বাপের হাত খরচ চালায়। শারমিন এক মুহূর্তে হাজারো স্বপ্ন বুনে ফেলল। অথচ সেখানে এরা তার মুখের খাবার কিনে নিয়ে গেছে। নিজের পেটের মেয়ের এই তার। হাসপাতালে জন্ম নিলে শারমিন নিশ্চিত ধরে নিত তার বাচ্চা বদল হয়েছে। কিন্তু তার 3 সন্তানের জন্মই যেহেতু বাড়িতে, তাই সে চিন্তা আপাতত বাদ দিলেন। এরার জন্য চিন্তা হওয়ার চাইতেই রাগ বেশি হচ্ছে শারমিনের। সাগরকে কল করলেন শারমিন। সাগর মায়ের কল পেয়ে ফোনটা বন্ধ করে দিল। মা বলে ডাকলে মনের মধ্যে যে শান্তির পরশ আসে, সেটা সাগরের আসছে না। বরং মায়ের কথা ভাবলে সাগরের অস্থির লাগে। মনে হয় এই মানুষটা যদি নিজেকে চেঞ্জ করতো, নিজের স্বভাব চেঞ্জ করতো, তাহলে তাদের জীবন আরও সুন্দর হতো। শারমিন বিরক্ত হয়ে আবারও কল করলেন। ফোন বন্ধ বলছে এবার। সেই মাত্র রিং হলো আর এখনই বন্ধ। তাহলে কি সাগর তার কল কেটে ফোনটা বন্ধ করে রেখেছে? শারমিনের বিরক্ত লাগে। আর ভাববেই না এদের জন্য। ফিরলে ফিরবে, না ফিরলে না। 2 দামড়া ছেলে মেয়ে বের হয়ে গেছে বাড়ি থেকে। একবার ভেবেও নি তার কথা থেকে। তিনি কেন অযথা এদের কথা ভাবতে যাবেন? ভেবে ভেবে তো নিজের জীবন শেষই করলেন। আর না, এটা খাবার শেষ করে রান্নাঘরে ঢুকলো। বিয়ে করে যখন এই বাড়িতে এসেছি, তাহলে কেন এত জড়তা ধরে রাখবে? একটা সংসারের আসল জায়গা হচ্ছে তার রান্নাঘর। যুদ্ধক্ষেত্রে যখন নেমেই গেছে, তাহলে পিছু হাঁটার আর সুযোগ নেই। রান্নাঘরে ঢুকতেই কাজের লোক দুজন চমকে একে অপরের দিকে তাকায়। এই বাড়ির কিচেনে একচ্ছন্ন আধিপত্য তাদেরই। শায়লা ম্যাডাম, লীনা ম্যাডাম কেউ কখনো রান্নাঘরে পা দেন না। সেখানে বাড়ির ছোট বউ আসতে না আসতেই রান্নাঘরে ঢুকলো কেন? এরা রান্নাঘরের এদিক ওদিক তাকায়। রান্নাঘরটা খোলামেলা। ঢাকা শহরের ফ্ল্যাটগুলোর বেডরুমের চাইতেও বড় আছে। 2টা বড় বড় ডিপ ফ্রিজ, 2টা নর্মাল ফ্রিজ রান্নাঘরের পাশে আরেকটা রুমে। এরা ভেতরে ঢুকে এদিক ওদিকে তাকালো। কি আশ্চর্য, চারদিকে সব খাবার খোলা অবস্থায় পড়ে আছে, ঢাকনা দেওয়া ছাড়া। একপাশে বালতিতে ময়লা জমিয়ে রাখা। এরার কপাল কুঁচকে যায়। এরা এমন অগোছালো করে রেখেছে কেন এই জায়গাটা? শাক সবজি তরকারি ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। এরা রেনুকে ডেকে বলল, রান্নাঘর এরকম হয়ে আছে কেন? রেনু আমতা আমতা করে হনুফার দিকে তাকালো। হনুফা বয়সে বড়, অনেক বুদ্ধিমতী। রেনুর ধারণা হনুফার বুদ্ধি বড় ম্যাডামের চাইতেও বেশি। হনুফা একগাল হেসে বলল, আসলে ভাবি। ম্যাডাম বলে ডাকবে, ভাবি না। হনুফা
আর চোখে তাকায় রেনুর দিকে। 2 দিন আগেই কি ছিল আর এখন বিয়ে হইতে না হইতেই ম্যাডাম সাজতে আসছে। হুনুফা আবারও বলল, ম্যাডাম রান্না বান্না শেষ হয়েছে তো কিছুক্ষণ আগে, এখনো সব গুছায় উঠতে পারি নাই। এই তো এখন ঠিক করমু। রেনু নে হাত লাগা। এরা এগিয়ে যায় সিঙ্কের দিকে, একটা বড় বালতিতে লক্ষ্য করে। এগিয়ে গিয়ে হুনুফা জিজ্ঞেস করলো, এটা খোলো তো, বাজে স্মেল আসছে মনে হয় এখান থেকে। হুনুফার ভয় করে। খুলতেই বাজে গন্ধ ছড়িয়ে পড়লো চারদিকে। এরা হুনুফাকে জিজ্ঞেস করলো, এসব কি? গাছে দেওয়ার জন্য তরকারির খোসা জমাইতে বলছে, এইখানে জমাইতেছি। এগুলো রান্নাঘরে কেন রেখেছো? প্রতিদিন এগুলো নিয়ে ছাদে ওঠা লাগে, এতবার কে উঠে? তোমরা দুজন উঠবে, এক্ষুনি এটা নিয়ে ছাদে রেখে এসো। 30 মিনিটের মধ্যে সবকিছু পরিপাটি দেখতে চাই আমি। রান্নাঘর এত নোংরা আমি এই জীবনে দেখিনি। ছি, এখান থেকে খাবার বানিয়ে সবাইকে দেওয়া হয়, সেখানে এই জায়গায় যদি এত ময়লা থাকে তাহলে সেই খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত তা নিয়েও দ্বিধা আছে আমার। এরা দাঁড়িয়ে থাকলো। হুনুফা আর রেনু ঝড়ের গতিতে সবকিছু করতে লাগলো। এরা এখান থেকে না গেলে ওদের সর্বনাশ হবে এখনই। ঝড়ের বেগে কাজ করলেও 30 মিনিটের জায়গায় 45 মিনিট লেগে গেল। এরা দাঁড়িয়েই রইল। সবকিছু ধুয়ে মুছে নিল, রান্নাঘর ডিপ ক্লিন করে নেওয়া হলো। সবকিছু শেষ হতেই এরা জিজ্ঞেস করলো, এখন তোমাদের কি কাজ? জি, রাইতের খাউন রান্না করা। দুপুরের যে এত খাবার রয়ে গেছে সেসব কি হবে? হুনুফা চুপ করে রইল। টেনশনে ওর হাত পা সবকিছু ঘামছে। এক্ষুনি একটা কেলেঙ্কারি ঘটবে। হুনুফার ধারণাকে সত্যি করে দিতেই বাজার করার সোহাগ ভেতরে এলো। ইরাকে খেয়াল না করেই বলল, খালা কই সব খানা প্যাকিং করছো নি? আরে দেরি হইয়া গেছে আইজ অনেক। গতকাল লাভ বেশি হয় নাই, আইজ খানা বেশি লাভও হইব। কিসের প্যাকিং সোহাগ? সোহাগ থতমত খায়। ইয়ে মানে ভাবি। ভাবি না, ম্যাডাম বলবে। সোহাগ হুনুফার দিকে তাকায়। হুনুফার 2 চোখে অসহায়ত্ব। জি ম্যাডাম, না তেমন কিছু না। যা জিজ্ঞেস করছি সত্যি কথা বলো। কিছু না ম্যাডাম। সোহাগ। হুনুফার অবাক লাগে। এই মেয়েটাকে দেখতে নরম সরম লাগে, পুতুলের মতো একটা মাইয়া। একদিন আগেই তো দেখছিল ডরে কেমন জুবুথুবু হয়ে আসিল, সে আজ কেমন কঠিন কঠিন কথা বলতেছে। মানুষের উপরের রূপ আর ভিতরের রূপ এত ফারাক। সোহাগ হুনুফার দিকে তাকিয়ে বলল, খালা তুমি বলো। হুনুফা ছুটে গিয়ে ইরার পা চেপে ধরে বলল, ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দেন, আর হবে না। কি করছো বলো আগে। ম্যাডাম, দুপুরের আর রাইতের খাউন যেগুলো বেশি হয় সোহাগ ওইগুলো বাইরে নিয়ে বেচে আসে, টাকা আমরা 3 জনে ভাগ কইরা নি। কতদিন ধরে এইসব করছো? অনেক দিন ম্যাডাম, অনেক বছর। ঠিক আছে যাও, আজকের গুলো দিয়ে দাও। তবে এরপর থেকে আর এসব চলবে না, আজকে শেষ। হুনুফা ধরে প্রাণ নিল শুনে। এতটাও খারাপ মনে হইতেছে না এইবার আর। এটা জিজ্ঞেস করলো, রাতে মেনু কি? সব কিছুই ম্যাডাম, গরু, মুরগি, মাছ, ডিম, ডাল। প্রতিদিন কি এমন হয়? রেনু বলল, হ ম্যাডাম, প্রতিদিনই এই সব কিছু রান্ধন লাগে। খাওয়া যায় কি কি? কোনোটাই খাওয়ান যায় না ম্যাডাম, প্রতিদিনই সব খাবার থাইকা যায়। এক বেলায় খাওয়ান পরের বেলায় দিতে নিষেধ করছে বড় ম্যাডাম। 12 মাস তোমাদের এই একই রেসিপি চলতেই থাকে? হ ম্যাডাম, 12 মাসে এগুলো চলে। তোমার বড় ম্যাডাম কখনো কিছু বলে না? হনুপা বুঝতে পারলো সব ম্যাডামের দিন শেষ হয়ে আসছে। বড় ম্যাডামই হইব সব কিছুর ধর্তাকর্তা, তাই এর লোকে মিল দিতে হইব। গলার আওয়াজ নিচে নামিয়ে বলল, বড় ম্যাডাম জীবনেও এই দিকে ফিরা তাকায় না। ওনার এত সময় কই, উনি তো বাড়িতেও থাকে না। এমনও হয় উনি 1 সপ্তাহ বাড়িতে আসে না। কই যায় কি করে কেউ জানে না ম্যাডাম। তেমন একটা সুবিধার লাগে না। তোমাকে কেউ সেই সব জিজ্ঞেস করেছে? কেউ? নিজের গণ্ডির ভেতর থাকবা। আজ থেকে এইসব খাওয়া দাওয়ার মেনু চেঞ্জ হবে। জি আইসা। সোহাগ, জি ম্যাডাম। বাজারে যাবে, বাজার থেকে সিজনাল যা সবজি পাবে নিয়ে আসবে। দেশি ছোট মাছের মধ্যে যা পাও 4-5 রকমের আনবে। জি ম্যাডাম। বাজার নিয়ে আসলে আমাকে ডাকবে রেনু। জি ম্যাডাম। এটা রান্নাঘর থেকে বের হয়ে এলো। এবার তাকে লিনার ঘরে যেতে হবে। লিনার ঘরের দিকে যেতে গিয়ে এরা থমকে দাঁড়ায়। কেউ তার নাম নিয়ে কিছু বলছে। এরার কান সজাগ হয়ে যায়। ইকবাল, লিনা লিসেন, এত ভয় পাবার কিছুই নেই, কিছুই হবে না। ইরাকে তুই আর একবার ম্যানেজ করে নে, লাগলে ওর কাছে মাফ চাবি। ওকে একবার শুধু একা পেতে হবে আমার, একবার পেলেই হবে। তোর ঘরে কোনোভাবে একবার নিয়ে আয় তুই, বাকিটা আমিই সামলে নিব।
আমার ভয় করছে ভাইয়া, এরা আমাকে বিশ্বাস করবে না, তাছাড়া ছোট ভাই আমাকে খুন করে ফেলবে। ওফ লিনা, কাম ডাউন। এত অস্থির হওয়ার কিছু নেই। ভেবে দেখ, কাজটা করতে পারলে একটা হীরের রিং পাবি, কিন্তু না করতে পারলে কি আর করার। আমি যেহেতু ওকে টার্গেট করেছি, ওকে আমি স্বীকার করেই ছাড়বো। এরা বাইরে দাঁড়িয়ে সবটা শোনে। মুচকি হেসে এরা নিজেদের রুমের দিকে যায়। ইশতিয়াককে এসব কিছু বলা যাবে না, জানতে পারলে সে কি না কি করে বসে। এই সামান্য কাজ এরা নিজেই করতে পারবে। আল্লাহর উপর ইরার আস্থা আছে শতভাগ। তিনি ইরাকে কখনো বিপদে ফেলেননি, এবারও ফেলবেন না। ইশতিয়াক বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি আশ্চর্য, এই মেয়েটা এখনো কেন আসছে না রুমে? ইশতিয়াকের শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। ইরা ঘরে আসতে ইশতিয়াক টেনে ওকে বারান্দায় নিয়ে এলো। ইশতিয়াকের চিন্তিত মুখের দিকে তাকিয়ে ইরা বলল, কি হয়েছে? আপনাকে এমন কেন দেখাচ্ছে? তুমি মানুষ নাকি গাছ এরা? মানে কি? আমি কেন গাছ হতে যাব? আমার তো মনে হয় তুমি গাছ। কেন? তুমি কাছে না থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কেন তাহলে? মনে হয় পৃথিবী জুড়ে সব শুধু কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন শুধু তুমি। তুমি কাছে থাকলে আমি বাঁচি। ইস, ভীষণ সস্তা ফ্লার্টিং করছেন আপনি। এগুলো এরা অনেক আগেই শুনে এসেছে। ইশতিয়াক নাটকীয় ভঙ্গিতে বলল, না এরা, না। এই প্রেমিকের ভালোবাসা নিয়ে তুমি এরকম হাসি ঠাট্টা করতে পারো না। আমার বুকটা কেটে যদি দেখাতে পারতাম, তুমি তাহলে বুঝতে তোমাকে মন কতটা চায়। অ্যাক্টিং স্কিল একেবারেই জঘন্য আপনার। ইশতিয়াক ইরার কোমর ধরে ইরাকে টেনে নিয়ে নিজের দিকে কপালে চুমু খেয়ে বলল, অ্যাক্টিং স্কিল বাজে হতে পারে, কিন্তু হৃদয়ের ভালোবাসা শতভাগ খাঁটি এরা। তোমাকে আমি ভীষণ রকম ভালোবাসি। জানি আমি সেটা। তুমি আমাকে মেনে নিতে পারছো না, তাই না এরা? ইরা দ্বিধায় পড়ে যায়। মিথ্যা করে হলেও বলো যে তুমি আমাকে ভালোবাসো এরা। সত্যি ভালোবাসতে হবে না, তবু আমার কাছে থাকো। তুমি পাশে না থাকলে আমার সত্যি সাফোকেশন হয়। আমার দুনিয়া বলতে শুধুই তুমি এখন। দেখবেন একদিন আপনিও আমার পুরো দুনিয়া হয়ে যাবেন। সেই দিন আমিও আপনার মতো করে বলবো, আপনাকে ছাড়া আমার সাফোকেশন হয়। আমি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে যাব সেদিনের নিরাপদে। মৃত্যুর আগ মুহূর্তেও যদি তুমি আমাকে এই কথা বলো, আমার মনে হবে আমি আমার জীবনের শ্রেষ্ঠ জিনিস পেয়ে গেছি। এরপর আমার আর কোনো আফসোস থাকবে না। সোহাগ বাজার নিয়ে আসতেই রেনু এলো ইরাকে ডাকতে। ইরাও নোটসগুলো দেখছিল। ইশতিয়াক পাশে শুয়েছিল। আসরের আজান পড়েছে সে ইরার সাথে। রেনুর ডাক শুনে ইরা বের হয়ে নিচে গেল। শায়লা ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছে। ইরাকে রান্নাঘরে ঢুকতে দেখে শায়লার কপাল কুঁচকে যায়। দেখি স্বর্গে গেলেও ধান ভানে। এসব থার্ড ক্লাস ফ্যামিলিতে বিলিং করা মেয়েরা যত হাই সোসাইটিতেই থাক না কেন, এদের রুচি উন্নত হবে না। তা না হলে এই মেয়ের জায়গা শায়লা হলে বেডরুম থেকে বেরো হতো না, বিলাসিতায় উপভোগ করতো। সেখানে ও কিনা রান্নাঘরে যাচ্ছে, গাঁয়ে একটা মেয়ে। তারই না অবশ্য এসব হবে না। শায়লা সেদিকে আর মনোযোগ দেয় না। তার সময়ের অনেক দাম। এসব মেয়েদের নিয়ে ভেবে সেই সময় শায়লা নষ্ট করবে না। এরা ভেতরে ঢুকে প্রথমে সবগুলো বাজার আলাদা আলাদা পাত্রে ঢেলে নিতে বলল। সোহাগ 7 রকমের মাছ এনেছে বাজার থেকে। শাক সবজি এনেছে, করলা, পুঁই শাক, আলু, পটল, গাজর, বরবটি, টমেটো, ঝিঙে, কাঁচামরিচ। আজকের রান্না এরা নিজের হাতেই করবে ইশতিয়াকের জন্য। বাঙালি নারীদের স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করার একটা অন্যতম মাধ্যম হলো নিজ হাতে ভালো কিছু রান্না করা। ইশতিয়াক নিশ্চয়ই অনেক বছর দেশীয় এসব খাবারের স্বাদ পায় না। হানুফাকে বলল আগে মলা মাছ, চিংড়ি মাছ, কই মাছ, বাইম মাছ কেটে দিতে। রেনু আর হানফা সেই কাজে লেগে গেল। এরা তরকারি কেটে নিল। মলা মাছ, কই মাছ, বাইম মাছ সবগুলো এরা রান্না করলো আলাদা আলাদা। কোনো তরকারি দেয়নি এগুলোর সাথে। আলু, গাজর, বরবটি, ঝিঙে দিয়ে মিক্স সবজি করলো। চিংড়ি মাছের ভর্তা করলো নিজের শিলপাট্টায় বেটে। রাতে খাবার টেবিলে সবাই এলো শায়লা ছাড়া। ইরা রেনুকে পাঠালো শায়লার রুমে গেল। শায়লা কতগুলো কাগজপত্র নিয়ে বসেছে। রেনু ডেকেছে, বলল, ম্যাডাম, ছোট ম্যাডাম, ইশতিয়াক স্যারের বউ খাইতে ডাকে। শায়লা অবাক হয়। এরাকে ওরা ম্যাডাম বলছে? এরা তাহলে ওদেরকে হাত করে ফেলেছে? আমি খাবো না। ম্যাডাম বলছে যুদ্ধ করতে গিয়ে যারা লুকিয়ে যায় তারা আসলে কাপুরুষ। আপনার নাকি সাহসের অভাব, তাই ওনার মুখোমুখি হতে ভয় পান। শায়লা ক্রুদ্ধ হয়ে বলল, কি বলি? হ্যাঁ ম্যাডাম, আমি আসছি। বড় বড় পা ফেলে শায়লা নেমে এলো সিঁড়ি দিয়ে। সিঁড়ি বেয়ে শায়লা যখন নামছে তখন হিমেল খটাখট আওয়াজে পুরো শেখ বাড়ি আতঙ্কিত করে উঠেছে। শায়লা শেখ এই এক রহস্যময় নারী। হাসিব শেখ অসুস্থ হওয়ার পর থেকে যে একা হাতে পুরো সাম্রাজ্য ধরে রেখেছে। শুরুটা হাসিব শেখ করলেও এরপরে সবকিছু শায়লা নিজেই করেছে। নাচতে নেমে ঘুমটা টানার মানুষ শায়লা না, উল্টো স্বার্থ হাসিল করার জন্য সবচেয়ে নিচে নামতেও শায়লার দ্বিধা নেই। টাকার জন্য শায়লা সবকিছুই করতে পারে। সেই স্বার্থ
হাসিলের পথে বাধা হয়ে দাঁড়ানোর নিজের ছেলেকে দেশ ছাড়া করতেও শায়লা দ্বিতীয়বার ভাবেনি। যদিও হাসিব শেখের তখন পূর্ণ সমর্থন থাকলেও দিন দিন হাসিব শেখ শায়লাকে ঘৃণা করতে শুরু করেছে। শায়লা অবশ্য সেই সব নিয়ে মোটেও চিন্তিত নয়, কারণ এক পুরুষের সঙ্গে রাত কাটানো যা 10 জনের সঙ্গে রাত কাটানোও তো তা। গাসিব শেখ একজনকে জড়িয়েছিল, শায়লা একাধিকে গেছে। নিজের চেয়ার টেনে শায়লা খেতে বসলো। টেবিলে আজকের রাতের মেনু দেখে শায়লা ভ্রু কুঁচকে যায়, মেজাজ নাকের ডগায় রাগ জমা হয় তিতির করে। রেগে কি হনুফাকে ডাকলেন। হনুফা, হনুফা, জি ম্যাডাম। এসব কি রেঁধেছিস তুই? হনুফা ভয়ে ভয়ে ইরার দিকে তাকালো। ইরা শান্ত সুরে বলল, আজকের মেনু আমি ঠিক করেছি, হনুফা না। তুমি মেনু চেঞ্জ করে কে? এটা এখন আমার পরিবার, আমি ঠিক করব, তাই কোন খাবার সবার জন্য ভালো হবে, কোনটা ভালো হবে না। প্রতিদিন একই খাবার মেনু খাবারের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, একঘেয়েমি আছে খাবারে। এই মেয়ে কোথাকার পুষ্টিবিদ, কে জানতে চেয়েছে তোমার অ্যাডভাইস? কোন সাহসে এসব আজে বাজে খাবার রান্না করেছো? সাহস? ওকে সেই সাহস আমি দিয়েছি। ও আমার ওয়াইফ, ওর সম্পূর্ণ রাইট আছে। ওর যা ইচ্ছে তাই করবে, যার ভালো লাগবে খাবে, আর না হলে নিজেরটা নিজে করে খাবে। ইশতিয়াকের উত্তরে শায়লা হাসিব শেখের দিকে তাকিয়ে বলল, আমি শুধু তোমাকে দেখছি, আমার এত অপমান তোমার হজম হচ্ছে কিভাবে? শাইলা, আমি পাথর হয়ে গেছি লোয়া হজম করতে করতে, তাই এখন আর এসব আমার কাছে কিছুই মনে হয় না। তাছাড়া অনেক বছর পরে মনে হয় আমি 3 প্লেট ভাত খাচ্ছি। এত মজার খাবার আমি সর্বশেষ কবে খেয়েছি আমি জানি না। ইকবাল, ইশতিয়াক, লিনা সবাই খাচ্ছে, ভীষণ আগ্রহ নিয়েই খাচ্ছে সবাই। মাছে ভাতে বাঙালি কথাটা এমনি এমনি আসেনি মনে হয়। বাঙালি 2 দিন মাংস খেলে পরের দিন মাছ ছাড়া খেতেই পারে না আর। ইকবাল শায়লাকে বলল, না খেলে মিস করবে মা, জাস্ট একবার খেয়ে দেখো মা, তুমি পাগল হয়ে যাবে। শায়লা উঠে যেতে গিয়েও পারল না, কারণ উঠে যাওয়ার মানেই এই মেয়েকে আরও সুযোগ দেওয়া হবে। শায়লা প্লেটে 1 চামচ ভাত নিল। ইকবাল বলল, 1 চামচ নিও না, পরে আবারও নিতে লজ্জা পাবে। শায়লা বিরক্ত হয়ে ছেলের দিকে তাকায়। ইকবাল হাপুস গুপুস করে খেতে শুরু করলো। শায়লা বাইম মাছ 1 চামচ তুলে নিল প্লেটে। মুখে দিতেই শায়লার হাত থেমে যায়, জিভে যেন বোম ব্লাস্ট হয়েছে। এত সুস্বাদু লাগছে এই খাবারটা। শায়লার ইচ্ছে করলো আরও 1 চামচ ভাত নিতে, কিন্তু লজ্জায় আর নিতে পারল না। শায়লার খাবার শেষ হতে ইরা বলল, আন্টি এবার তাহলে মেনে নিলেন যে আমি এই বাড়ির কেউ হই? কখনো মেনে নেইনি, নেবও না। কিন্তু আপনি তো মেনে নিয়েছেন আন্টি। কখন? এই যে এখন দুপুরবেলায় খাবার সময় বলেছিলেন শেখ পরিবারের মানুষ বাইরের মানুষের সঙ্গে একই টেবিলে বসে খায় না, কিন্তু এখন দেখেন যে টেবিলে আমি বসেছি সেই একই টেবিলে হাসিব শেখ, ইকবাল শেখ, ইশতিয়াক শেখ, শায়লা শেখও বসেছে। তাহলে কি হলো এখন? শায়লা থেমে গেল। ইরা মুচকি হাসে। ইশতিয়াক মুগ্ধ হয়ে তাকায় নিজের বইয়ের দিকে। কি দারুণ একটা জবাব দিয়েছে তার বউ। বিউটি উইথ ব্রেনের এক পারফেক্ট কম্বিনেশন। ইকবাল ইমপ্রেস হলো। এই মেয়েটাকে সে যতটা সহজ ভেবেছিল, মেয়েটা আসলে ততটা সহজ হবে না। ইকবালের ভালো লাগে। যত কঠিন পর্বত হয়, তাকে জয় করার আনন্দও তত বেশি হয়। সকালেই ইরা তৈরি হয়ে নিল ক্লাসে যাওয়ার জন্য। ইশতিয়াক ইরাকে নিয়ে যাওয়ার জন্য বের হলো গাড়ি নিয়ে। রিনাও বের হয়েছে। ইশতিয়াক ইরাকে নিয়ে বের হয়ে গেল। রিনা কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল, তারপর নিজের গাড়ি নিয়ে বের হলো। ক্লাসে ইরার পেছন পেছন রিনাও ঢুকলো। ইরাকে ইশতিয়াকের সাথে আসতে দেখে সবাই মিলে রিনাকে ঘিরে ধরে বলল, কিরে, কি ব্যাপার? ইরা তোর ভাইয়ের সাথে আসলো যে? রিনা দাঁত মুখ কিরমির করে বলল, ওই বেয়াদবটাকে আমার ভাই বিয়ে করেছে। ও মা, তাই নাকি? নীলি, রিমি, ঝুমা, লাবণী সবাই চমকে উঠল। রিমি লীনাকে জিজ্ঞেস করলো, তোরা তোর বড় ভাইয়ের আগে ছোট ভাইকে বিয়ে দিলি, বড় ভাইকে করাবি না? মেয়ে দেখেছিস ওনার জন্য? লীনা এক নজর 4 জনের দিকে তাকায়। ওদের উদ্দেশ্য লীনার অজানা নয়, তাই বলল, না ভাইয়া, বলেছে সে সময় নেবে বিয়ে করতে, তার পছন্দ আছে বোধহয় কাউকে। লীনা 4 জনের দিকে তাকিয়ে কথাটা বলে। 4 জনের মুখে লজ্জার আভাস। লীনার হাসি পায়। এই বোকা মেয়েগুলোর সাথে শুয়েছে বলে এরা ধরে নিয়েছে এদেরকেই বিয়ে করবে ইকবাল। এরা পেছন থেকে ডেকে বলল, মিথ্যে বলছিস কেন লীনা? গতকালই তো পাত্রীপক্ষ এলো বিয়ের তারিখ পাকা করতে, ফ্রেন্ডদের ইনভাইট করার ভয়ে মিথ্যে কথা বলছিস? লীনা চমকে উঠে বলল, তোকে জিজ্ঞেস করেছি আমি, বেয়াদব লোভী কোথাকার, তোর যোগ্যতা আছে আমার সাথে কথা বলার? না রে লীনা, আমার সে যোগ্যতা নেই। কারণটা আজকে সবার সামনে বললাম না,
এখনো তো তোর গ্রাজুয়েশন শেষ হয়নি, এরপর আর মুখ দেখাতে পারবি না ক্লাসে। নীলি লিনার হাত চেপে ধরে বলল। কি বলছো গো? সত্যি তোর ভাই বিয়ে করছে? রিমি হাত পা কাঁপছে, কাঁপা গলায় বলল। কিন্তু উনি তো বলেছেন আমাকে পছন্দ ওনার। বাকি কথাটা রিমি বলতে পারল না লজ্জায়, ভয়। না, আমাকে বলেছে আমাকে ভালোবাসে। লাবণী বলল। আর আমাকে বলছে আমাকে। চারজনেই একে অন্যের দিকে তাকিয়ে রইল। এ কোন গোলক ধাঁধা? লিনার হাত পা কাঁপছে, ঘামছে। নীলি লিনার চুলের মুঠি চেপে ধরে বলল। মিথ্যাবাদী, চুপি চুপি ভাইয়ের বিয়ে করাতে চেয়েছিলি আমাদের সাথে, তাহলে কেন এমন করেছে তোর ভাই? ঝুমা, রিমি, লাবণীও এগিয়ে এসে চেপে ধরল রিনাকে। মুহূর্তেই চর থাপড়ের ঝড় উঠল রিনার দুই গালে। এটা তাকিয়ে রইল। বাপকেও ছাড়ে না, এই যে ভীষণ সত্যি কথা। আশেপাশে অনেকে এসে ভিড় জমালো, কেউ কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। রিনাকে যখন ছাড়ে তখন রিনার গাল লাল হয়ে আছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁট কেটে গেছে। লিনা যখন হাসপাতালে থেকে বাসায় ফিরল, শায়লা মেয়েকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। রিনা নাকে ব্যান্ডেজ করা, শায়লার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। রিনা তার কত আদরের, কত শখের মেয়ে, যেই মেয়ের জন্য শায়লাকে কত ঝামেলা সহ্য করতে হয়েছে, সেই মেয়ের এরকম দুর্দশা দেখে শায়লার অন্তরে আগুন দ্বিগুণ জ্বলে ওঠে। রিনা এগিয়ে এসে শায়লাকে জড়িয়ে ধরে কেঁদে বলল। মম দেখো, ওরা আমাকে কি করেছে। এই ইরার জন্য আজ ওরা এরকম করার সুযোগ পেয়েছে আমার সাথে। আমাকে ওরা খুব মেরেছে। শায়লা সারা শরীর জ্বলে ওঠে। ইরা, এত বড় স্পর্ধা ওর। শায়লা লিনাকে টেনে নিয়ে হাসিবুল শেখের রুমে গেল। হাসিবুল শেখের সাথে লিনার কখনোই কোনো সম্পর্ক ছিল না। কন্যা স্নেহ বলতে কোনো কিছুই হাসিবুল শেখ লিনার জন্য কখনো অনুভব করেননি। যাকে জন্ম দেননি তাকে কিভাবে নিজের কন্যা বলে বুকে টেনে নেবেন? যাকে দেখলে স্ত্রীর দুশ্চরিত্রার মনে পড়ে যায়, তাকে কি কন্যা বলে মানা যায়? তবুও হাসিবুল শেখ কখনো এই গোপন সত্য প্রকাশ করেননি। প্রকাশ করলে কামরুল সাহেবের মতো সরকারের বড় আমলার মুখে চুনকালি পড়ে যেত। কাগজে কলমে স্বীকৃতি তো দিয়েছে লিনাকে নিজের কন্যা হিসেবে, নিজের বাড়িতে আশ্রয়ও দিয়েছে। শায়লা এগিয়ে এসে হাসিবুল শেখ চোয়ালটা চেপে ধরে বলল। আমার মেয়ের দিকে তাকাও হাসিব, দেখো আমার মেয়ের অবস্থা। এর জন্য কি দায়ী জানো? তোমার ওই বস্তির পুত্রবধূ। তো আমি কি করব? আমাকে কেন দেখাতে নিয়ে এসেছো এসব? আমি কি ডাক্তার? তোমার যে কিছু করার নেই তা আমি আজকে না, আরও 20 বছর আগে থেকেই জানি। তুমি যে একটা বিগ জিরো সেটা আমার চাইতে ভালো কেউ জানে না। তোমাকে শুধু দেখিয়ে গেলাম, এজন্য এর ফল ওই বস্তির মেয়েটা পাবে, খুব শীঘ্রই পাবে। শায়লা শেখ কোনো হিসাব ভুল করে না, বরং একই হিসাব যে বারবার সঠিকভাবে সমাধান করতে জানে। ওকে আমি কিভাবে আঘাত করব তা ও নিজেও বুঝতে পারবে না। হাসিবুল শেখের ভয় লাগলো শায়লার কথায়। শায়লাকে আন্ডার এস্টিমেট করা যায় না। শায়লার হাত মন্ত্রী মিনিস্টার পর্যন্ত লম্বা, তা তিনি জানেন। আর জানেন বলেই তাকে সব কিছু মেনে নিতে হয়। একই শায়লার নানান রূপ। ইশতিয়াক ইরাকে নিয়ে ফিরল সন্ধ্যাবেলায়, ইরার কারাটে ক্লাস শেষ করে। ইরার ভীষণ আগ্রহ দেখা গেল। যেদিন ভর্তি করালো ইরা সেই দিনও খুব একটা ইন্টারেস্টেড ছিল না, বরং ইশতিয়াকের মনে হয়েছে বুঝি এক প্রকার জোর করে ইরাকে ভর্তি করাচ্ছে সে। কিন্তু আজকে এরা ভীষণ স্বতঃস্ফূর্ত ছিল। ইশতিয়াকের গাড়ির শব্দ পেয়ে হাসিবুল শেখ ইরাকে আর ইশতিয়াককে ডেকে পাঠালেন। দুজনেই হাসিবুল শেখের রুমে এলো। হাসিবুল শেখ ইরাকে উদ্দেশ্য করে বললেন। ইরা, লীনার সাথে কি হয়েছে? কয়েকটা মেয়ে মিলে মেয়েরে লিনাকে আহত করে দিয়েছে। কেন? সেটা আমার চাইতে লিনা ভালো বলতে পারবে আঙ্কেল। আমাকে বাবা বলে ডাকতে কি সমস্যা হয় তোমার? না, সমস্যা হবে কেন? আসলে আমার মুখের বাবা ডাক আপনি একসেপ্ট করবেন কিনা তা তো জানি না। যেচে পড়ে লজ্জা পেতে চাইনি বলেই আঙ্কেল বলছি। তাহলে একবার বাবা বলে দেখো তো। বাবা, বলো এবার কি হয়েছে? সম্ভবত লিনার থ্রুতে আমার ক্লাসের কয়েকটা মেয়ের সাথে আপনার বড় ছেলের পরিচয় হয়। সেই পরিচয় সম্ভবত বোনের বান্ধবী কিংবা বান্ধবীর ভাই এই সম্পর্ককে ডিঙিয়ে অন্য কিছুতে টার্ন নেয়, যার কারণে তার বিয়ের খবর জেনে ওরা লিনার উপর আক্রমণ করে বসে। যেহেতু লিনাই ওদের সাথে ওর ভাইয়ের পরিচয় করিয়েছে, এখন তার ভাই তাদের ঠকিয়ে অন্যত্র বিয়ে করেছে, অথচ লিনা তা গোপন রেখেছে। ওরা এই সংবাদ পেল কিভাবে? আমি বলেছি যে ওর বড় ভাইয়েরও বিয়ে সামনে। আমি বুঝতে পেরেছি। তোমাকে একটা কথা বলি মা। বলুন বাবা। তুমি সাবধানে থেকো, তোমার বিপদ আসতে পারে যে কোনো দিক দিয়ে। ইশতিয়াক ইরার সামনে দাঁড়িয়ে বলল। আমাকে ডিঙিয়ে ইরাকে স্পর্শ করার মতো সাহস আর স্পর্ধা কোনো বিপদের নেই।
ইনশাল্লাহ। ইরার ভীষণ ভালো লাগে সামান্য একটা ইনশাল্লাহ শব্দ শুনেছে বলেছে ইশতিয়াক। তবুও ইরার মনে হলো ইশতিয়াকের ভালো উন্নতি হয়েছে। উপমার ঘাড় ব্যথা হয়ে আছে। বিকেল থেকে সে কাজগুলো করছে। রুমার হাজবেন্ড আসবে 2-1 দিনের মধ্যে। তার অফিসের বসের ছেলের বিয়েতে তাদের সব স্টাফদের ফ্যামিলি সহ ইনভাইট করেছে, সেজন্যই ঢাকায় আসবে। রুমা হাজবেন্ড আসবে উপলক্ষে পার্লার থেকে হাইড্রা ফেসিয়াল করিয়েছে, পেডিকিওর ম্যানিকিওর করিয়েছে, নেলস করিয়েছে। এত বড় একটা অনুষ্ঠানে যাবে, সেখানে প্রস্তুতি নিতে হবে তো। উপমাকে এসে বলল, চিকেন নাগেটসটা হয়েছে, রোলটা করে ফেল। উপমা বিকাল থেকে বসে বসে এখন সন্ধ্যা 7টা বাজে ফ্রোজেন আইটেম করেছে বোনের জামাইয়ের জন্য। প্রতিবারই কাজী ফার্মস প্যারাগন থেকে ফ্রোজেন অনেক খাবার আনা হয়, কিন্তু রুমা ভেবে দেখলো এখন যেহেতু উপমা আছে, অযথা কেন সে এত খরচ করবে। উপমা তো সারাদিন শুয়ে বসেই সময় কাটায়। উপমার ঘাড় ব্যথা করছে প্রচণ্ড, নিচের দিকে আর তাকাতে পারছে না। রোলের শিটগুলো সরিয়ে রেখে উঠে সোফায় বসে পড়ল। রুমা আবারও বলল, এলো, এসে বোনকে শুয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, কি আশ্চর্য, তুই এখন শুয়ে আছিস কেন? কত কাজ পড়ে আছে। ঘাড় ব্যথা করছে আপা। তো এগুলো নষ্ট হয়ে যাবে তো। কত টাকার জিনিস এগুলো, এমনি এমনি তো আসে না। টাকার কত মূল্য বুঝিস? বুঝিস না তো তুই। উপমার ভীষণ অপমানিত বোধ হলো। আপা তাকে টাকার মূল্য বোঝাচ্ছে? সে এখানে এসেছে কয়দিন হয়েছে, এখনই আপার এই সুর। অথচ যখন সাগরের সাথে সংসার ছিল, উপমার তখন আপাই তো বলতো, কোনো ছাড় দিবি না, কোনো টলারেট করবি না, ওদের উচিত জবাব দিবি সব কিছুতে, একদম পাত্তা দিবি না, আমরা আছি, তুই ভাবিস না। উপমার চোখে জল জমে, মুখ ভারী হয়ে আসে, ভিতরে জন্মায় ক্রোধ। প্রচণ্ড ঘাড় ব্যথার নিচে জেদ করে আবারও ফ্লোরে নেমে বসে পড়ল। চোখের পানি মুছতে মুছতে উপমা বাকি কাজ শেষ করলো। রাগ করে রাতে আর খেতে গেল না। রুমা ডেকে বলল, উপমা, বাবুদের একটু খাইয়ে দে না বোন। দেখ না, আমি নেলস করিয়েছি, পারবো না। রুম থেকে আস্তে করে উপমা বলল, তোকে নেলস করতে কে বলেছে? কিসের এত আদিক্ষেপনা করছিস এসব ধুমসি চেহারা নিয়ে? মুটকি, তোকে এগুলোতে একটুও মানায় না। বাহির থেকে রুমা ডেকে আবারও বলল, কি রে, আসছিস না কেন? এই তো আসতেছি। উপমা বের হয়ে বাচ্চাদের খাইয়ে দিল রুমার কথা মতো। সিঙ্কে বাসনপত্র সব জমে আছে, বউ আসছে না এখন আর। উপমা দাঁতে দাঁত চেপে সব পরিষ্কার করলো। সব কাজ সেরে উপমা রুমাকে বলল, আপা, শফিক ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? রুমা বোনের দিকে তাকিয়ে ভাবে, উপমা এখানে থাকলে রুমারই লাভ। বুয়ার বেতন হিসেবে যেই টাকা পাঠায় তার হাজবেন্ড, সেটা পুরোটা থেকে যাবে রুমার কাছে। ফাঁকতালে ফ্রিতে কাজের মেয়ে পেয়ে গেলে ক্ষতি কি? তাই কোমল গলায় বলল, ভাইয়া তোকে ওখানে নিয়ে নেবে না। আব্বা মাও দেখলাম ভাইয়ার সাথে একমত। তোর উপর সবার রাগ। হাম্মা তো আমাকে বলেছে তোকে যাতে আমিও জায়গা না দিই। সবাই তোকে ফিরে দিতে পারলেও আমি তো পারছি না। তুই তো আমার বোন, আমার নিজের বোন, তাই আমি এই কাজটা পারবো না করতে। তুই ভাবিস না, তুই আমার কাছেই থাকবি, লাগলে আজীবন রাখবো তোকে আমি। উপমার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সেই হাসির মানে কি কে জানে। শায়লার রুমটা বিশাল, খুবই এলিগেন্টভাবে ইন্টেরিয়র করে সাজানো। দক্ষিণের দিকে বারান্দাটা সুবিশাল। বারান্দায় দোলনায় শায়লা চুপচাপ বসে আছে। বাইরের দিকে অনেকগুলো ফুল ফল গাছ, মৃদু বাতাসে গাছগুলো দুলছে। শায়লা সেদিকে তাকিয়ে গুনগুন করে উঠল। শায়লার মনে আনন্দ ভীষণ। ইকবালের বিয়ে আর 2 দিন বাকি আছে। বাড়ির পুরোটা মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এসেছে। যদিও প্রোগ্রাম হবে কনভেনশন সিটি বসুন্ধরায়। ছেলের বিয়েতে শায়লা কোনো রকমের কমতি রাখতে চায় না। ইশতিয়াক বুঝুক রাজকীয় বিয়ে কাকে বলে। নিজে দেখে একটা ফকিরের মেয়ে বিয়ে করার জন্য একটু হলেও আফসোস হোক ওর। হনুফে এসে দরজায় টোকা দিল। শায়লা বাইরের দিকে তাকিয়ে রইল। মিনিট 2 পরে রুমের দরজাটা খুলে গেল। নিধি, রিমি, ঝুমা, লাবণী ভেতরে এসে দাঁড়ায়। শায়লা বারান্দা থেকে উঠে রুমের ভিতরে এসে ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ছোটখাটো মানুষটাকে দেখে নীলের হুট করেই মনে হলো, এই সুন্দর মুখটার মানুষের সন্তান এত নোংরা হয় কিভাবে। শায়লা আদরের সুরে বলল, দাঁড়িয়ে কেন মেয়েরা, বসো না প্লিজ। এক কোণে রাখা 2 সিটের সোফাতে দেখিয়ে দিল শায়লা। কেউই সেদিকে এগিয়ে গেল না। শায়লা নিজেই বিছানায় গা এলিয়ে দিয়ে আছোয়া হয়ে বলল, দাঁড়িয়ে থাকলেও মন্দ লাগছে না। তোমাদের এরকমই ভালো মানাচ্ছে। মনে হচ্ছে 4 জন রক্ষিতা দাঁড়িয়ে আছে। ট্রাস্ট মি, আমার জায়গা থেকে তোমাদেরকে রক্ষিতা ছাড়া ভালো কিছু মনে হচ্ছে না। 4 জনই একে অন্যের দিকে তাকালো। এই মানুষের কথাবার্তা এত নোংরা চিন্তা ভাবনা। শায়লা নিজেই বলল,
লিনার গায়ে হাত তুলে তোমরা ঠিক কাজ করনি। ও আমার ভীষণ আদরে মেয়ে। আমি চাইলেই তোমাদের হাতগুলো কেটে নিতে পারতাম, কিন্তু দয়া করেছি তোমাদের। রিমি অধৈর্য হয়ে বলল, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? তোমরা না সিদ্ধান্ত নিয়েছো থানায় যাবে অভিযোগ জানাতে। প্রেমের ফাঁদে ফেলে তোমাদের ধোঁকা দিয়েছে আমার ছেলে, তাই ভাবলাম অযথা তোমাদের কষ্ট দেওয়ার কি দরকার। আমি নিজেই পুলিশ ডেকেছি তোমাদের অভিযোগ নেওয়ার জন্য। বুঝতে পেরেছো মেয়েরা? শায়লার শীতল কণ্ঠে বলা কথাগুলো চারজনকেই ভীত করে তুলল। বড়লোকদের অনেক ক্ষমতা থাকে, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। সবকিছুই জেনে এসেছে, আজ চারজনেই মনে হলো জানা ভুল ছিল না। শায়লা কি করে হেসে বলল, শোনো না, ইকবালের সাথে তোমাদের কিছু ভিডিও ক্লিপস আছে ইকবালের পেন ড্রাইভে, সেখানে যেখানে ওর ফেলহাইট করা। তোমরা চাইলে সেসব তোমাদের ফ্যামিলিতে পাঠিয়ে দিতে পারি, যাতে তারও তোমাদের ইজ্জত নষ্ট হয়েছে বলে ইকবালের জন্য মামলা করতে আগ্রহী হন। রিমির গলা শুকিয়ে গেল। রিমির বাবা একটা মসজিদের ইমাম। বাবা যদি ঘূর্ণাক্ষরেও জানতে পারে মেয়ের সাথে এরকম কিছু, বাবা মনে হয় মরেই যাবে। বাকিদের অবস্থাও একই রকমের। বাড়িতে যদি কেউ একটু জানতে পারে তাহলে জবাই করে দেবে। ওরা তো পুলিশের কাছে যাবে বলেনি। এরা ওদের বলেছিল ওরা চাইলে আইনি পদক্ষেপ নিতে পারে। নীলি কাঁদো কাঁদো সুরে বলল, আমরা তো কেউই থানা পুলিশ করিনি। হিংস্র বাঘিনীর মতো শায়লা নীলের উপরে ঝাঁপিয়ে পড়ে। নীলের গলা টিপে ধরে বলল। নীলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ উল্টে আসে। রিমি, ঝুমা, লাবণী তিনজনে মিলে টেনে শায়লাকে সরিয়ে আনলো নীলের উপর থেকে। ভয়ে বুক কাঁপছে ওদেরও। নীলের অবস্থা খারাপ, চেহারা নীল হয়ে গেছে, হাঁপাতে লাগলো নীলি। আর একটু হলেই বোধহয় মরে যেত। শায়লা কোমল গলায় বলল, মেয়েরা? যে আন্টি। লাবণী ভীত সুরে উত্তর দিল। শায়লা বিছানায় বসে মুচকি হেসে বলল, ইকবালের ভীষণ শখ ইরার সাথে একটা রাত কাটানোর। বিয়ের পরও হয়তো ইকবালের তোমাদের মাঝে মাঝে দরকার হতে পারে। কল পাওয়ার সাথে সাথেই কিন্তু চলে আসবে। আর কিভাবে ইরাকে ইকবালের ঘরে ঢোকাবে সেটা তোমরা ডিসাইড করো। একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল ওরা। এই মহিলা এত জঘন্য, কিন্তু এরাকে ওরা। ঝুমার কান্না আসে। এরা ওদের মতো নয়। ওরা জানে ইকবাল ওদের কখনো জোর করেনি। ইকবালের মিষ্টি কথা ওরা বিশ্বাস করে বিয়ে করবে ভেবে লোভে পড়ে নিজেরাই এগিয়েছে ইকবালের দিকে। শুধু পার্থক্য এখানে যে ওরা কেউই কারোর সাথে শেয়ার করেনি। প্রত্যেকেই ভেবেছে ইকবাল শুধু তাকেই অ্যাপ্রোচ করেছে, কিন্তু অগোচরে যে ইকবাল সবার সাথেই একই রকমের করেছে সেটা ওরা জানতে পারেনি। যখন জেনেছে তখন সবই হারিয়েছে। শেখ ভিলা থেকে বের হয়ে চারজনেই বাস স্টপে বসে পড়ে। নির্বাক চারজনই একে অন্যের দিকে তাকিয়ে আছে। নীলের গলায় হাত রেখে বলল, কি হবে এবার? ইরাকে কিভাবে? ঝুমা কাঁদো কাঁদো সুরে বলল। লাবণী থমথমে সুরে বলল, কিন্তু তা না করলে আমাদের কি হবে বুঝতে পারছিস তুই? আমাদের ফ্যামিলির কেউ যদি খুন অক্ষরে জানতে পারে, আমাদের বাবা মায়ের কি হবে? আমাদের ভাই বোনের কি হবে? চলাফেরা করবে। আর আমাদের জীবনের কি হবে? আমরা তো ট্র্যাপে পড়ে গেছি। আজীবনের জন্য ওদের হাতে বন্দী আমরা। রিমির কথা শেষ হতেই ঝুমা বলল, এরা বসে আছে পার্লারে, পেডিকিউর ম্যানিকিউর করছে। ইশতিয়াক বাইরে গাড়িতে বসে আছে। এটার বিরক্ত লাগছে। একটা মেয়ে তার পায়ে হাত দিয়ে ঘষা মাজা করছে। বিষয়টা ইরার জন্য অস্বস্তিকর। ইরার জন্য যা অস্বস্তিকর ইশতিয়াকের বোধ হয় সেটাই পছন্দ। এরা বুঝতে পারে না। তা না হলে ইরার ইচ্ছে না থাকার পরেও তাকে এই লোক ক্যারাটেতে ভর্তি করিয়েছে। এখন আবার ইরা যখন বলল ওর ওই ব্যাপারটা ভালো লাগে না, সে তাকে নিয়ে এসেছে। এটার এই ভালো দিকটা ইশতিয়াকের ভীষণ ভালো লাগে। এরা মতামত জানায়, কিন্তু গো মেরে বসে থাকে না। বুঝিয়ে বললে ব্যাপারটা বুঝতে পারে, রাজি হয়। এরা 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 ইশতিয়াক জব করতে থাকে। ইশতিয়াক বুঝতে পারে না সে কেন দিন দিন এই মেয়েটার মধ্যেই ডুবে যাচ্ছে, অথচ যাকে এখনো খুব গভীর একটা চুমুও করতে পারেনি। ইশতিয়াক তার জন্যই কেন বুকের গহীনে এত তোলপাড়। তবে মানুষ কেন শরীরের প্রেমে পড়ে, শরীর কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তির চাইতে। এরা বের হলো অনেকটা সময় পর। হাতে পায়ের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। গাড়িতে উঠে বসতেই ইশতিয়াক বলল, কাছে আসো তো দেখি। কেন? আসো আগে। এরা এগিয়ে গেল কিছুটা। ইশতিয়াক ইরার কপালে চুমু খেয়ে বলল, সাফোকেশন হচ্ছিল খুব। এখন ঠিক আছেন? আগের চাইতে ভালো লাগছে। এরা আরেকটু এগিয়ে যায়। ইশতিয়াকের কাঁধে হাত রেখে নাকের সাথে নাক মিলিয়ে ফিসফিস করে বলল, এবার? এবার বোধহয় আর একটু বেশি ভালো আছে এরা। সিগারেটের ধোঁয়ায়
পড়ে যাওয়া ঠোঁটটায় ইরা আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এবার নিশ্চয়ই সব ঠিক হয়ে গেছে। ইশতিয়াক ইরার ডান হাত নিজের বুকের বাঁ পাশে টেনে নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। শুধু এই জায়গাটায় একটা আগ্নেয়গিরি জ্বলছে। তোমাকে শক্ত করে বুকে টেনে নিলেই সে আগ্নেয়গিরি নিঃশেষ হয়ে যাবে। এত লোভী হওয়া ভালো না ইশতিয়াক শেখ। প্রসঙ্গ যদি হয় বউর সান্নিধ্য পাওয়ার, তাহলে ইশতিয়াক শেখ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোভী ব্যক্তি। শুক্রবার এগিয়ে আসছে। ইকবালের বিয়ে উপলক্ষে চারিদিকে সাজ সাজ রব। অথচ ইরা জানে সবকিছুর আসলে মেকি। বাড়িতে অতিথিরা আসতে শুরু করেছে। ইকবালের বড় খালা রাহেলা আর ছোট খালা লায়লাও এসেছে। রাহেলা বোনের অন্ধভক্ত, যার অন্যতম কারণ তার ছেলে। মেয়েদের জামাইরা সবাই শেখ বিল্ডার্স, শেখ টেক্সটাইল, শেখ কেমিক্যাল, ভালো ভালো পজিশনেই চাকরি করে। আর সবকিছুই তার বোনের বদান্যতা। হাসিব শেখের ভাইয়েরা কেউই আসেনি। ভাইয়ের বইয়ের উপরে জমে থাকা ক্ষোভ থেকে কেউই আসেনি। মানুষ যখন বড় হয় তখন সে চায় একা সেই বড় হবে, তার ভাই বোন কেউ যাতে তার সমকক্ষ হতে না পারে। এই ভেবেই বোধ হয় তাদের ভাই কখনো তাদের সাহায্য করতে চায়নি। একই মায়ের পেটের 3 ভাই তারা, অথচ একজন বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন ধনীর মধ্যে একজন, অথচ অন্য 2 ভাইকে পরিবার চালনা করার জন্য মিডল ইস্টে কাজ করতে হয়। নিজেদের বয়স হয়ে যাওয়ায় যার যার সন্তানকেও তারা নিয়ে গেছেন সেখানে। অথচ তাদের ভাই চাইলেই পারত নিজের ভাইদের ছেলেদের কর্মসংস্থান করে দিতে। হাজার হাজার মানুষ ওদের কোম্পানিতে চাকরি করে, অথচ নিজের মানুষের জন্য ওদের দরজা বন্ধ। হাসিব শেখ ভাইদের বলতে পারেনি এই সংসারের কোনো কিছুই তার হাতে নেই। সে এক প্রকার কাঠের পুতুল হয়েই আছে। নিজেকে কারোর চোখে ছোট করতে চায় না হাসিব শেখ। তা না হলে আরও আগেই তিনি সবকিছু জানিয়ে দেয় শায়লার নোংরা চেহারাটা সবাইকে দেখিয়ে দিতেন। হাসিব শেখের ঔষধ নিয়ে এলো শায়লাকে গুনগুন করে গান গাইতে শুনে হাসিব শেখের মনে হলো কোনো একটা বিপদ ঘনিয়ে আসছে। কার বিপদ? ইরার। কিন্তু শায়লা কি করবে? আগে থেকে জানা থাকলেই হাসিব শেখ ইরাকে সাবধান করে দিতে পারত। শায়লার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শায়লা মুচকি হেসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার এরকম করে দেখছো যে আমাকে? মুগ্ধ হয়ে যে দেখছো না তা বুঝতে পারছি ভালো করে। মুগ্ধতা তোমার উপর হাসলে? তাই না? হাসছো? খুব হাসি পাচ্ছে। এগিয়ে এসে হাসিব শেখের উপরে ঝুঁকে পড়ে শায়লা। চোখে আগুন জ্বলে শায়লার। প্রচন্ড ক্ষোভে হিসিয়ে বলল, সেদিন মনে ছিল না যেদিন নিচ থেকে আমাকে আরেক পুরুষের রুমে ঢুকিয়েছিস তুই? সেদিনই তো আমি নষ্ট হয়েছি। তুই আমার স্বামী হয়ে যদি আমার ইজ্জতকেই ইনভেস্টমেন্ট হিসেবে ভাবতে পারিস, তাহলে আমি কেন বাদ যাব বল তুই? হাসিব শেখ উত্তর দিতে পারে না। তিনি যে সূচনা করেছেন তা যে এত গভীরে চলে যাবে তা ভাবেননি। এই অপরাধ বোধের জন্য তিনি এক প্রকার সব সহ্য করেই যান। মুহূর্তেই চেহারায় মিষ্টি ভাব ফুটিয়ে শায়লা বলল, শোনো, অযথা রাগারাগি চেঁচামেচি লাভ নেই। আমি তোমার গলায় কাটার মতো বিঁধে আছি, যা তুমি গিলতেও পারবে না, উগড়ে দিতেও পারবে না। মরণ এই কাটা গলায় নিয়ে তোমাকে বাঁচতে হবে, এটাই তোমার শাস্তি। হাসিব শেখ জবাব দিলেন না। বেঁচে থাকা তার কাছে নরক যন্ত্রণার মতো। ইশতিয়াক ভীষণ ফুরফুরে মেজাজে ঘুরছে। ইরার আশেপাশে ঘোরাঘুরি করাই তার এখন একমাত্র লক্ষ্য। ইরা রান্নাঘরে অনুফা আর রেনুকে মেনু ঠিক করে দিচ্ছে। অনুফা আর রেনু দুইজনেই দল পাল্টে এখন ইরার দলে ভিড়েছে। এই ম্যাডাম আসার পর ওদের সবার বেতন আগের চাইতে 3000 করে বাড়িয়েছেন। চুরি চামারি করে লোভ নাই। ইরা রান্নাঘর থেকে বের হতেই রাহেলা শায়লাকে উদ্দেশ্য করে বলল, এত সোনার জিনিস মাগো মা শায়লা, তোর কলিজাটা অনেক বড়। ছেলের বউরে এত সোনা দিছস তুই। শায়লা এক নজর ইরার দিকে তাকিয়ে বলল, আপা যে কি বলো, ও আমার একমাত্র ছেলের বউ, শেখ পরিবারের একমাত্র বউ। এই পুরো সাম্রাজ্যই তো আমি ওর পায়ের কাছে এনে দিব। শায়লা শেখের পুত্রবধূ বলে কথা, যে সেই ঘরের মেয়ে তো না। টেবিলের উপর থেকে একটা আপেল তুলে নিয়ে ইরা আপেলে কামড় বসিয়ে এগিয়ে গেল শায়লাদের দিকে। শায়লা আশ্চর্য হয় এই মেয়েটার ব্যবহারে। কোনো কথাতেই এই মেয়েকে আঘাত দেওয়া যায় না। না সে রাগ হয়, আর না তা হিংসা করে, আর না তো বিরক্ত। বরং তার হাসি হাসির মুখে দিকে তাকালে শায়লার মনে হয় তার এই বাক্যবান
মেয়েটার কাছে বোধহয় কৌতূহলের মতো লাগে। তাকে বোধহয় মেয়ে জোকার ভাবে, তাই উল্টো হাসে সে। ইরা রাহেলার পাশে সোফায় বসে বলল, খালা, এখানে কত বড়ি গোল্ড আছে? রাহেলা রশিদটা ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখ আপা, আপা ছেলের বোমাকে সোনায় মুড়ে দিয়েছে। ইরা রশিদটা হাতে নিয়ে বলল, ও 40 ভরি? এমনভাবে 40 ভরি বলল মনে হলো 40 টাকা। 40 ভরির ওজন জানো? এগুলো সব 22 ক্যারেটের সোনা। বাপের জন্মে এমন দেখছো? বাপের বাড়িতে তো আর দেখো নাই, শ্বশুর বাড়িতেও পাইবা না, কপাল লাগে। ইরা আপলে কামড় দিয়ে রাহেলাকে বলল, ঠিক ঠিক খালা, অতি উত্তম কথা বলেছেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক এরকম উত্তম কথার জন্য, আমিন। রাহেলা কেঁপে উঠল। সে কি মরে গেছে নাকি? এই মেয়ে যে এই কথা বলতেছে। ভীত চোখে রাহেলা শায়লার দিকে তাকালো। ইরা চোকারটা নেড়ে চেড়ে দেখতে দেখতে শায়লাকে বলল, তা আন্টি, সব কিছুই কি আপনি দিচ্ছেন? যিনি বিয়ে করছেন তিনি কি দিচ্ছেন বউকে? রাহেলা আর চোখে তাকায় শায়লার দিকে। শায়লার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইকবাল কিছুই করে না এখন পর্যন্ত। সেই তুলনায় ইশতিয়াক ভালো অর্থ উপার্জন করে। বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। সেখানে ইকবালের এরকম খামখেয়ালির জন্য শেষ পর্যন্ত ওর কি হবে কে জানে। শায়লার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ইরা বলল, আন্টি, মেয়েটা তো বিয়ে আপনাকে করবে না, যাকে করবে সে কিছু দিচ্ছে না। এরপর নিজেই বলল, ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম উনি যে টোটো কোম্পানির ম্যানেজার। বাপের টাকায় গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ান। আমার ছেলে কি করবে না করবে সেটা নিয়ে কথা বলার তুমি কে? আমি আমি ইশতিয়াক শেখের বউ আন্টি। কাবিননামা দেখতে চান? তাছাড়া অবশ্যই আমার বলার অধিকার আছে, কারণ যেহেতু আমার স্বামী ও আমার শ্বশুরের সন্তান, তাই সমান সমান পাওনা আমার স্বামীরও আছে। আমাকে তো অবশ্যই হিসাব চাইতে হবে আন্টি। শায়লা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরার দিকে। ইরা আপেল শেষ করে উঠে দাঁড়িয়ে পড়ল, যেহেতু আমার হাজবেন্ডের এসব পাপের টাকার ওপর কোনো আগ্রহ নেই, তাই সেসব আমার হাজবেন্ড তার ভাগের অংশ আপনার চরিত্রহীন ছেলেকে দান করেছে আন্টি। ভয় পাবেন না। ইরার কথায় শায়লার পা থেকে মাথার তালু পর্যন্ত জ্বলতে শুরু করে। ইরা মুচকি হেসে খালা শাশুড়ি আর ফুপু শাশুড়ির উদ্দেশ্য করে বলল, চা দেবো আপনাদের? বিছানায় বসে ইশতিয়াক ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছে। এরা গুটি গুটি পায়ে ভেতরে এলো। ল্যাপটপ কোলে নিয়ে বসে থাকা সাদাসিধে শার্ট পরা ছেলেটার প্রতি এটার একটু একটু ভালো লাগা জন্মাচ্ছে। এরা বুঝতে পারছে। কফির মগটা ইশতিয়াকের দিকে ঠেলে দিয়ে এরা সামনে বসে বলল, আমি বোধহয় আপনাকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছি, বেবি হাল্ক। ল্যাপটপটাকে কোল থেকে সরিয়ে নিয়ে ইশতিয়াক বউকে কোলে তুলে নিয়ে বলল, এই খুশিতে আসো, একটা ফ্রেঞ্চ কিস করি তোমাকে। এরা সরে গিয়ে বলল, ধুর মিয়া, মোটে বাংলা কিস পান না আপনি, আসছেন আবার ফ্রেঞ্চ কিসের আলাপ নিয়ে। বলি, একটা কিসের জন্য কেন আমার ফ্রেঞ্চ যেতে হবে? তাছাড়া বাঙালি হয়ে ফ্রেঞ্চ কিস করলে পাপ হবে, বুঝলেন? আপনি কফি পান করুন, আমি যাই। ইশতিয়াক এরাকে ধরতে হাত বাড়ায়। এরাকে ধরতে না পারে না, তার বদলে ইরার অন্যার এক প্রান্ত ইশতিয়াকের হাতে চলে আসে, অন্য প্রান্ত ইরার গায়ে। লজ্জা ইরার দুগা লাল হয়ে ওঠে। ইশতিয়াক হু হু করে হেসে উঠল, বলল, আমার কাছে আসো ইরাবতী। যাবো না, আপনি ওড়না ছাড়ুন। ছাড়বো না কাছে না এলে। জোরে টান দিয়ে ইশতিয়াক পুরো অন্যটা নিজের কাছে নিয়ে আসে। ইরা নাক ফুলিয়ে বলল, আপনি যে ভীষণ খারাপ একটা লোক জানেন, নির্লজ্জ আপনি। তুমি ফুল হয়ে ফুটতে পারো, আমি ভ্রমণ হতে গেলেই দোষ। তাছাড়া এই ফুলটা আমার জন্য পাঠিয়েছেন উপরওয়ালা, তাই সামনে আমার নির্লজ্জ হতে বেশরম হতে একটু লজ্জা করে নেই, ওটা আমি ভীষণ প্রাউড ফিল করি। পাকা টমেটোর মতো লাল দুই গালের দিকে তাকিয়ে ইশতিয়াক বলল, আসো একটা বাংলা চুমু খাবো, ফরাসি চুমু ইস্তফা দিলাম। কোনো চুমুই হবে না জনাব, আজে বাজে কথা না বলে কফি নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আগে তুমি, তারপর কফি। ওড়না কি দেবেন? এই যে বিছানা রাখলাম, তুমি এসে নাও। আপনি ছুঁড়ে মারুন এখানে। ইশতিয়াক অন্যটা বিছানার ওপাশে ছুঁড়ে মেরে বিছানায় আরাম করে বসে বলল, এসে নাও। এটা মুচকি হেসে আলমারি থেকে আরেকটা ওড়না বের করে বলল, এতটাও পাগল না, খ্যাপা সারের সামনে যাব আমি, আসছি। ইশতিয়াককে কিছু বলার সুযোগ না দিয়ে ইরা ছুটে বের হয়ে গেল। সোফায় বসে ইকবাল বড় খালা ছোট খালার সাথে কথা বলছে। ইরাকে হাসি মুখে সিঁড়ি বেয়ে নামতে দেখে ইকবালের বুকের ভেতরে ঝড় উঠল। কথা বন্ধ করে শায়লার দিকে তাকায় ইকবাল। শায়লা চোখের ইশারায় ছেলেকে আশ্বস্ত করে মুখে বলল, সবুরে মেওয়া ফেলে তোমার মায়ের কাছে চাইছো অথচ পাওনি, এরকম কখনো হয়েছে? এবারও হবে না বেটা। ইকবাল নিশ্চিত হতে পারে না। ইকবালের বুকের আগুন জ্বলে। একটা মেয়েকে বিছানায় পেতে তাকে কখনোই এত ধৈর্য ধরতে হয়নি, অপেক্ষা করতে হয়নি, অথচ মন এই মেয়েটার জন্য
বিদ্রোহ করছে রীতিমতো। ইকবালের যন্ত্রণা আরো বাড়িয়ে দিতেই বোধ হয় ইরার পেছন পেছন ইশতিয়াক নেমে এলো সিঁড়ি দিয়ে। তারপর সবার সামনে গিয়ে ইরাকে কোলে তুলে নিয়ে গেল সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে। শালা বিড়বিড় করে বলল, বেহায়া নির্লজ্জ মেয়ে, আমার 2 ছেলের জীবন অভিশাপ এটা। এটার যে কি হাল করব আমি কল্পনাও করতে পারবে না। ইরা অনেকক্ষণ জোরাজোরি করলো কোল থেকে নামার। ইশতিয়াক শান্ত সুরে বলল, আমি না চাইলে আমার হাত থেকে বের হওয়ার মতো শক্তি তোমার নেই, জানো তুমি? হ্যাঁ জানি। তাহলে অযথা কেন মুচড়ামুচড় করছো? চলো, যত রকমের যত দেশের কেস আছে আজকে সব ট্রাই করবো আমি। নির্লজ্জ যখন বলেছ তাহলে তেমন কাজই করবো আজ। ইরা মিষ্টি হেসে বলল, না না, কি যে বলবো ওটা তো এমনিতেই বলেছি। আমার হাজবেন্ড ভীষণ লাজুক একজন মানুষ। তুমি মানুষ নাকি রাজনীতিবিদ বলো তো? ক্ষণে ক্ষণে মত বদলাও। সাগর মনের শান্তির জন্য 40 দিনের চিল্লাতে চলে গেছে। মসজিদে ইমাম সাহেবের পরামর্শ মতো নিজের সব কষ্ট যন্ত্রণা ভুলতেই, নিজেকে পরিশুদ্ধ করতে, দুনিয়ার চিন্তা থেকে মুক্ত থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া সাগরের। নিয়ম করে প্রতিদিন বোনের সাথে কথা বলে একবার করে। সাগরের অবাক লাগে শারমিন ওকে কল করে না দেখে। সাগরের কলও শারমিন রিসিভ করে না। সাগর ইরা না থাকায় শারমিন নিজেদের ফ্ল্যাটটা সাবলেট ভাড়া দিয়ে দিল। মনে মনে সিদ্ধান্ত নিল আর কখনো ছেলে মেয়ের একটাকেও শারমিন এখানে জায়গা দিবে না। কত বড় লায়কোরা শারমিন নিজেও দেখবে। রুমার হাজবেন্ড মনির এলো সন্ধ্যার দিকে। রুমা জর্জেটের একটা শাড়ি পরেছে। দরজা খুলে দিতেই মনির ভেতরে এসে রুমাকে জড়িয়ে ধরে। বাচ্চারা বাবাকে পেয়ে আনন্দে লাফালাফি করতে শুরু করে। উপমা এক কোণে দাঁড়িয়ে সালাম দিয়ে সরে যায় আড়ালে। মনির বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, তারপর বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে। রুমার মুখে কেমন জলজল করে আনন্দ। উপমার বুকে আগুন জ্বলে ওঠে। এমন তো তারও হতে পারত, নিজের সন্তান। পেটের উপরে হাত রাখতে উপমার বুকের ভিতরে জ্বলে ওঠে। নেই সেখানে। উপমা নিজ হাতে তাকে শেষ করে দিয়েছে উপমা নিজের সন্তানকে। কতটা নিষ্ঠুরতার সাথে এরকম করেছে উপমা নিজেই ভেবে অবাক হয়। রুমার এই ভরা সংসার, বাচ্চাদের বাবাকে নিয়ে আনন্দ, রুমার স্বামীকে পেয়ে উচ্ছ্বাস, সবকিছু উপমার গায়ে তীরের মতো বিঁধে। সেই বিষাক্ত তীর, যে বিষে দুনিয়ার সব সম্পর্ক ভেঙে চুরমার করে দিতে পারে মানুষ। দীর্ঘশ্বাস ফেলে উপমা। নিজের স্বামীর সাথে সুখের সংসার করছে, অথচ তাকে কিনা সব সময় উস্কানি দিয়েছে। দাঁত দিয়ে ঠোঁটে কামড়ে ধরে উপমা। কাউকে সুখী হতে দিবে না সে। রাতের খাবার টেবিলে বসে উপমার যন্ত্রণা আরো বেড়ে গেল। রুমা স্বামীর পাশে বসে তার স্বামীকে সবকিছুই বেড়ে দিচ্ছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, রুমা উপমাকে ওনার সাথে বসতে দেয়নি। উপমা প্লেট 5টা আনতেই রুমা একটা উঠিয়ে নিয়ে উপমাকে বলল,